আসসালামু আলাইকুম। এইচএসসি স্টুডেন্টের জন্য এইচটিএমএল ক্র্যাশ কোর্সে আপনাকে স্বাগতম। অনেক দিন ধরে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন শুধুমাত্র এইচএসসি স্টুডেন্টের জন্য একটি এইচটিএমএল ভিডিও দিতে। তারই ধারাবাহিকতায় নিয়ে আসলাম 1 ঘন্টার এই ভিডিওটি। এই ভিডিওতে আমি চেষ্টা করব আইসিটি বইয়ের এইচটিএমএল অধ্যায়টি সম্পূর্ণ কভার করতে। তাই আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি বিশ্বাস করি আইসিটি বইয়ের এইচটিএমএল নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এইচটিএমএল এর পূর্ণ অর্থ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রকৃত অর্থে এইচটিএমএল হলো এমন বিশেষ এক ধরনের ল্যাঙ্গুয়েজ যা অনেকগুলো মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত, যা মূলত ব্রাউজার বুঝতে পারে। যেহেতু এইচটিএমএল এর পূর্ণ অর্থ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সুতরাং আমাদের জানা প্রয়োজন হাইপারটেক্সট কী এবং মার্কআপ ল্যাঙ্গুয়েজ কী। হাইপারটেক্সট হলো কম্পিউটার ডিসপ্লে এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের ডিসপ্লেতে ভিউ করা যায় এমন বিশেষ এক ধরনের টেক্সট যার সাথে অন্যান্য টেক্সট এবং ফাইলের লিঙ্ক করা থাকে। মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো ট্যাগের সমন্বয়ে গঠিত এমন এক ধরনের ল্যাঙ্গুয়েজ যা মূলত ব্রাউজার বুঝতে পারে। অর্থাৎ আমরা যদি কখনো ব্রাউজারকে কোনো ইনস্ট্রাকশন দিতে চাই তাহলে আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সেই ইনস্ট্রাকশনগুলো দিব। যেহেতু মার্কআপ ল্যাঙ্গুয়েজ অনেকগুলো মার্কআপ ট্যাগ বা এইচটিএমএল ট্যাগের সমন্বয়ে গঠিত, সুতরাং আমাদের জানতে হবে মার্কআপ ট্যাগ কী। ট্যাগ কথাটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় আমাদের ফ্রেন্ডের ট্যাগ করে থাকি। তাছাড়া আমরা বিভিন্ন সময় আমাদের পোস্টে হ্যাশট্যাগ করে থাকি। কিন্তু আমাদের জানতে হবে মার্কআপ ট্যাগ কী বা এইচটিএমএল ট্যাগ কী। মার্কআপ ট্যাগ লেখার জন্য বা এইচটিএমএল ট্যাগ লেখার জন্য সাধারণত লেস দ্যান গ্রেটার দ্যান এবং লেস দ্যান স্ল্যাশ গ্রেটার দ্যান ব্যবহার করা হয়। যেমন লেস দ্যান এইচটিএমএল গ্রেটার দ্যান, এটা হলো এইচটিএমএল ট্যাগের একটি উদাহরণ। এইচটিএমএল ট্যাগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হলো ওপেনিং ট্যাগ আর একটি হলো ক্লোজিং ট্যাগ। সাধারণত লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে এইচটিএমএল ট্যাগ ওপেন করা হয় বা এইচটিএমএল ট্যাগ শুরু করা হয়, এবং লেস দ্যান স্ল্যাশ গ্রেটার দ্যান দিয়ে এইচটিএমএল ট্যাগ ক্লোজ করা হয়। চলেন এবার একটা উদাহরণ দেখা যাক। যেমন এইচটিএমএল ট্যাগ আপনি যখন শুরু করবেন তখন লেস দ্যান, তারপর ট্যাগের নাম এবং তারপর গ্রেটার দ্যান এটি ব্যবহার করবেন, এবং এর মাঝে আমাদের কন্টেন্টগুলো থাকবে। কন্টেন্ট বলতে সাধারণত আমরা বুঝি অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স, এগুলোই সাধারণত কন্টেন্ট। এবং এইচটিএমএল ট্যাগ যখন শেষ করবেন তখন লেস দ্যান, তারপরে স্ল্যাশ, তারপরে ট্যাগের নাম এবং গ্রেটার দ্যান। অর্থাৎ ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ অলমোস্ট সেম, কিন্তু শুধুমাত্র ক্লোজ করার ক্ষেত্রে আমরা একটা স্ল্যাশ অতিরিক্ত ব্যবহার করি। চলুন ট্যাগ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে একটি পি ট্যাগের উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে মূলত একটি ট্যাগের 3টা পার্ট থাকে। একটি হলো ওপেনিং ট্যাগ, আরেকটি হলো ক্লোজিং ট্যাগ। সাধারণত ওপেনিং ট্যাগ লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে লেখা হয়, যেমন লেস দ্যান পি গ্রেটার দ্যান, এটা দিয়ে মূলত একটা পি ট্যাগ ওপেন করা হয়েছে বা পি ট্যাগ শুরু করা হয়েছে, এবং লেস দ্যান স্ল্যাশ তারপর পি এবং দেন গ্রেটার দ্যান দিয়ে পি ট্যাগটি শেষ করা হয়েছে, এবং এর মাঝে হ্যালো ওয়ার্ল্ড একটা টেক্সট দেওয়া হয়েছে, অর্থাৎ একটা কন্টেন্ট যুক্ত করা হয়েছে। এই সম্পূর্ণ ট্যাগ মিলে হলো একটি এলিমেন্ট, অর্থাৎ এই সম্পূর্ণ ট্যাগকে বলে একটি এলিমেন্ট। তাহলে আমরা জানলাম যে একটি ট্যাগের মূলত 3টা পার্ট থাকে, একটা হলো ওপেনিং, আর আরেকটি হলো ক্লোজিং, আর এর মাঝে থাকে হলো কন্টেন্ট। এখন কথা হলো কিছু কিছু সময় এইচটিএমএল ট্যাগ শেষ করা লাগে, আবার কিছু কিছু সময় এইচটিএমএল ট্যাগ শেষ করা লাগে না। কখন এইচটিএমএল ট্যাগ শেষ করা লাগে আর কখন এইচটিএমএল ট্যাগ শেষ করা লাগে না সেটি জানা খুব প্রয়োজন। যখন আমরা কোনো কন্টেন্ট নিয়ে কাজ করব, অর্থাৎ অডিও, ভিডিও বা টেক্সট, গ্রাফিক্স, এগুলো নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের ট্যাগ শেষ করা লাগে। আর যখন আমরা কোনো কন্টেন্ট নিয়ে কাজ করব না তখন আমাদের ট্যাগ শেষ করা লাগবে না। আমরা যখন কোড শুরু করব তখন ট্যাগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। এই ভিডিওতে আমরা দেখব এইচটিএমএল শুরু করতে গেলে আমাদের ডিভাইসে কোন কোন সফটওয়্যার ইনস্টল থাকা প্রয়োজন। এইচটিএমএল কোড লেখার জন্য এবং রান করার জন্য আমাদের পিসিতে 2 ধরনের সফটওয়্যার ইনস্টল থাকা প্রয়োজন, যার একটি হলো ব্রাউজার আর অপরটি হলো এডিটর।
ব্রাউজার তো আমরা সবাই চিনি, যে সফটওয়্যারগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি, যেমন গুগল ক্রোম, ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, ওপেরা, সাফারি সহ আরও অনেকগুলো ব্রাউজার আছে যেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি। আর এডিটর হলো যে সফটওয়্যারগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন লেখালেখি করি বা কোড করি, যেমন ভিজুয়াল স্টুডিও কোড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, অ্যাটম, ব্র্যাকেটস সহ আরও অনেকগুলো সফটওয়্যার রয়েছে। আপনারা এই সফটওয়্যারগুলো থেকে পছন্দের মতো যে কোনো একটি ইউজ করতে পারেন, তবে আমি আপনাদের রিকমেন্ড করব ব্রাউজার হিসেবে গুগল ক্রোম এবং এডিটর হিসেবে আমি আপনাদের রিকমেন্ড করব ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড। এডিটর হিসেবে ভিজুয়াল স্টুডিও পছন্দের মূল কারণ হলো কোডিং করার জন্য ভিজুয়াল স্টুডিও হলো একটি কমপ্লিটলি সলিউশন। তবে আপনাদের যাদের পিসি একটু লো কনফিগারেশনের তারা সাবলাইম টেক্সট ইউজ করতে পারেন। সফটওয়্যারগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন। আজ আমরা কোডিং শুরু করব, অর্থাৎ এই ভিডিওতে আমরা দেখব কিভাবে HTML ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে HTML ফাইল রান করতে হয় এবং HTML এর বেসিক স্ট্রাকচার সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। অর্থাৎ HTML করতে গেলে কিছু নির্দিষ্ট ট্যাগ সর্বপ্রথম লিখতে হয়। এই ট্যাগগুলো সম্পর্কে আজ আমরা বিস্তারিতভাবে জানব। তো চলুন শুরু করা যাক। HTML শুরু করতে গেলে সর্বপ্রথম আমাদের পিসি থেকে একটি ফোল্ডার নির্বাচন করতে হবে। আমি আমার পিসি থেকে ডি ড্রাইভের HTML ফোল্ডারটি নির্বাচন করলাম। এরপর আপনার মাউস পয়েন্টের রাইট বাটন প্রেস করে নিউ, দেন একটি টেক্সট ডকুমেন্ট নিতে হবে। টেক্সট ডকুমেন্ট নেওয়ার পরে আমরা একটা ফাইলের দুইটা পার্ট দেখতে পারতেছি। সর্বপ্রথমটি হলো নেম এবং তারপর ডট এক্সটেনশন, অর্থাৎ ডট টিএক্সটি হলো এই ফাইলের এক্সটেনশন। প্রতিটা ফাইলের দুইটা করে পার্ট থাকে, অর্থাৎ একটি থাকে নেম এবং অপরটি থাকে এক্সটেনশন। যেমন আপনারা যে অডিও প্লে করেন সেই অডিওর এক্সটেনশন .mp3, আবার আপনি যে ভিডিও দেখেন তার এক্সটেনশন .mp4, আবার আপনি যে ফটোগুলো ইউজ করেন তার এক্সটেনশন .png, .jpg সহ আরও অনেকগুলো এক্সটেনশন রয়েছে। আপনার পিসিতে যদি এক্সটেনশন না দেখা যায় তাহলে আপনি আপনার পিসির ভিউ থেকে যে শো আর তারপর ফাইল নেম এক্সটেনশন এটাকে অ্যানাবল করে দেবেন। অর্থাৎ ফাইল নেম এক্সটেনশনটা টিক চিহ্ন না দেওয়া থাকলে আমরা সাধারণত এক্সটেনশন দেখতে পাই না। সুতরাং আপনি যদি এক্সটেনশন অ্যানাবল করতে চান তাহলে আপনার পিসিতে যে ভিউ, শো এবং ফাইল নেম এক্সটেনশন এটা অ্যানাবল করে দিলেই আপনি দেখতে পাবেন আপনার পিসিতে যত ফাইল আছে সব ফাইলগুলোর এক্সটেনশন আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি উইন্ডোজ 10 ব্যবহার করেন তাহলে ভিউ থেকে এইখান থেকে আপনি এক্সটেনশনটা অ্যানাবল করে দেবেন। আমি উইন্ডোজ 11 ইউজ করতেছি, সুতরাং আমার সিস্টেমটা এরকম। এখন HTML শুরু করতে গেলে এই ফাইলের নাম আমরা ইচ্ছা মতো দিতে পারি, অর্থাৎ আমরা এখানে ইচ্ছা মতো আমাদের নাম দিতে পারি। যেমন আমি নাম দিলাম ইন্ডেক্স। তবে নাম যাই হোক না কেন আমাদের এক্সটেনশন অবশ্যই .html দিতে হবে। অর্থাৎ আমরা যেহেতু HTML করতেছি সুতরাং আমাদের ফাইলের এক্সটেনশন হবে .html। আমরা নামটা ইচ্ছা মতো দিতে পারি কিন্তু এক্সটেনশন হবে .html। এটা দ্বারা আমার কম্পিউটারকে বোঝাতে হবে যে আমি HTML করতেছি। এখন আপনার মাথায় একটি প্রশ্ন আসতে পারে, ফাইলের নাম আমি কেন ইন্ডেক্স ব্যবহার করলাম, অর্থাৎ এত নাম থাকতে কেন আমি ইন্ডেক্স ব্যবহার করলাম? ইন্ডেক্স ব্যবহার করার কারণ হলো HTML এর একটি স্ট্যান্ডার্ড আছে, অর্থাৎ ইন্টারন্যাশনালভাবে একটা স্ট্যান্ডার্ড আছে। সেটি হলো আমরা যখন HTML এর হোম পেজ ক্রিয়েট করব তখন তার নাম দেব ইন্ডেক্স। ধরেন আপনি আপনার ক্লায়েন্টের জন্য একটি প্রজেক্ট তৈরি করে দিলেন। এখন সেই প্রজেক্টে অনেকগুলো ফাইল থাকতে পারে, আপনার ক্লায়েন্ট কী করে বুঝবে এর ভিতর হোম পেজ কোনটি? অথবা ধরেন আমি আপনাকে একটি HTML ফাইল ক্রিয়েট করে দিলাম যার ভিতর 7-8টি ফাইল আছে। এখন আপনি কি করে বুঝবেন এর হোম পেজ কোনটি অথবা আপনি কোনটি ওপেন করবেন? এই সমস্যার সমাধানের জন্য ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড একটা রুলস আছে, সেটি হলো আমরা যখন HTML দিয়ে হোম পেজ ক্রিয়েট করব তখন তার নাম দিয়ে দিব ইন্ডেক্স। অর্থাৎ এই ইন্ডেক্স দ্বারাই আমরা বুঝতে পারবো এটি হলো এই প্রজেক্টের হোম পেজ।
ওকে, তো আমরা রিনেম করার পরে বাইরে যখন ক্লিক করতেছি তখন আমাদের একটা ওয়ার্নিং দিচ্ছে, অর্থাৎ বলতেছে তুমি কি শিওর যে তুমি এক্সটেনশন চেঞ্জ করবা? তা আমি বললাম ইয়েস। তো আমাদের ইয়েস বলার পর এইটা একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট হয়ে গেল, যেখানে আমরা যদি এখন ডাবল ক্লিক করি তাহলে গুগল ক্রোম এই ব্রাউজার দিয়ে ওপেন হবে, অর্থাৎ এটার ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোম দেওয়া আছে। তো আমাদের এখন এই ফাইলটা একটি ব্রাউজার এবং একটি এডিটর দিয়ে ওপেন করতে হবে। তো চলুন, সর্বপ্রথম একটি ডাবল ক্লিক করলেও গুগল ক্রোম দিয়ে ওপেন হবে, অথবা আমরা যদি রাইট বাটন প্রেস করি ওপেন উইথ এবং গুগল ক্রোম দেখিয়ে দিই তাহলে আমার এইটা ব্রাউজারে ওপেন হয়ে গেল। আপনাদের পিসিতে যদি ব্রাউজার এবং এডিটর ইনস্টল দেওয়া না থাকে তাহলে আপনারা ইনস্টল দিয়ে নেবেন, এবং লাস্ট ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো আমি ব্রাউজার ওপেন করে নিলাম, এরপর এই ফাইলে রাইট বাটন প্রেস করলাম ওপেন উইথ। আমি এডিটর হিসেবে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করছি, সুতরাং আমি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে এটাকে ওপেন করে নিলাম। ব্যাস, এটা ওপেন হয়ে গেল। তাহলে এই পর্যন্ত আমরা কি করলাম? আমরা সর্বপ্রথম একটি ফোল্ডার নির্বাচন করেছিলাম, সেইখানে একটি টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করলাম এবং সেটির নাম দিলাম index.html, এবং সেটিকে সর্বপ্রথম ব্রাউজার ওপেন করলাম এবং তারপর সেই ফাইলটাকে আমরা এডিটরে ওপেন করলাম। এখন আমরা কোড লেখা শুরু করব। আমরা জানি HTML এর কোডগুলো সাধারণত ট্যাগের মাধ্যমে লিখতে হয়। যেহেতু আমরা HTML এর লেটেস্ট ভার্সন অর্থাৎ HTML5 শিখতেছি, সুতরাং আমাদের সর্বপ্রথম লিখতে হবে doctype html, অর্থাৎ এই লাইনটা দ্বারা ব্রাউজারকে বোঝানো হয় যে আমি HTML এর সর্বশেষ ভার্সন অর্থাৎ HTML5-এ কোডগুলো করতেছি। তারপর আমাদের কিছু কোড লিখতে হবে, যে কোডগুলো মূলত HTML এর প্রতিটা ফাইলেই কম বেশি ব্যবহার করা হয়, আর এই কোডগুলোকে বলে HTML এর বেসিক স্ট্রাকচার। তো ওই কোডগুলো নিয়ে কথা বলার আগে আমাদের একটু মানুষ সম্পর্কে জানতে হবে, অর্থাৎ মানুষের স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। কারণ HTML এর স্ট্রাকচার যখন তৈরি করা হয়েছিল তখন মানুষের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছিল। যেমন এইখানে আমি একটি মানুষের অ্যাভাটার নিয়ে আসছি। এখানে যদি আমরা একটু খেয়াল করি, একটা মানুষের কোনো নির্দিষ্ট অংশ আসলে মানুষ না, যেমন এটা হলো মানুষের হেড, তারপরে এটা হলো মানুষের বডি, কিন্তু একটা মানুষ বলতে আমরা সাধারণত বুঝি এই পুরো অংশটুক, অর্থাৎ মানুষের এই পুরো অংশটুকুই হলো একটি মানুষ। তেমন HTML করতে গেলে HTML এর যত কোড আছে এই পুরো কোডটাই হলো HTML একটা ট্যাগের ভিতর থাকবে, অর্থাৎ মানুষ যেমন এই পুরোটা মিলেই হলো মানুষ, তেমন HTML এর কোড হলো আমাদের যত কোড থাকবে সব কিছুই HTML নামক একটি ট্যাগের মধ্যে থাকবে, অর্থাৎ HTML শুরু এবং শেষ এই ট্যাগের মাঝে HTML এর যাবতীয় যত কোড লিখতে হয়। তারপর যদি একটু লক্ষ্য করি, মানুষের সর্বপ্রথম কি থাকে? হেড। HTML এরও মানুষের যেমন সর্বপ্রথম হেড থাকে, HTML এরও সর্বপ্রথম থাকবে হেড ট্যাগ। হেড, তো হেড ট্যাগ শুরু করলাম এবং শেষ। আচ্ছা, ঠিক আছে, মানুষেরও হেড থাকে, HTML এর সর্বপ্রথম হেড থাকলো। তারপর যেমন মানুষের বডি থাকে, HTML এরও হেডের পরে থাকবে বডি ট্যাগ। বডি ট্যাগ এটাই হলো মূলত HTML এর বেসিক স্ট্রাকচার, অর্থাৎ বেসিক স্ট্রাকচারটা অনেকটা মানুষের মতো। মানুষেরও যেমন সর্বপ্রথম হেড থাকে, HTML এর সর্বপ্রথম হেড থাকে, এবং মানুষেরও যেমন হেডের পরে বডি থাকে, HTML এর হেডের পরে তেমন বডি থাকে। এখন এই কোডটাকে আমরা যদি একটু সেভ করি, ফাইলে যে সেভ অথবা Ctrl+S প্রেস করি, কারণ আমরা নতুন কোড লিখলাম এবং লেখার পরে আমাদের সর্বপ্রথম সেভ করতে হবে এবং তারপর এই ফাইলে যে আবার আমাদের ব্রাউজারে ওপেন করতে হবে। তো আমি আবার ব্রাউজারে ওপেন করে নিলাম। তো ব্রাউজারে এরকম বারবার ওপেন করা আর এই ব্রাউজারের আগের যে ওপেন ফাইল ছিল
এই ফাইলটাই রিলোড দেওয়া একই কথা। অর্থাৎ আমাদের বারবার ওপেন না করে আমরা ফাইল সেভ করার পর যদি আমরা এখানে রিলোড দিই, রিলোড মানে রিওপেন, অর্থাৎ ওই ফাইলটা আমার পুনরায় আবার ওপেন হয়ে যাবে। কিন্তু কথা হলো আমি তো কিছু কোড করলাম, কিন্তু সেগুলো কেন দেখতে পাচ্ছি না? আমি যদি এখানে রাইট বাটন প্রেস করি, ভিউ সোর্সে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে ও আচ্ছা, আমি যে কোডগুলো করছি সেগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না, কারণ হলো দেখা যায় এমন কিছু এখনো আমরা লিখিনি। আচ্ছা, এখন কথা হলো এক জায়গায় যদি অনেকগুলো মানুষ থাকে, ধরেন যে অনেকগুলো মানুষ আছে আর সেই প্রতিটা মানুষের মানকি টুপি পরানো আছে, অর্থাৎ অনেকগুলো মানুষ আছে এবং সেই প্রত্যেকটা মানুষের দেখা যাচ্ছে যে মানকি টুপি পরানো আছে। তো আপনি কি করে বুঝবেন যে এই মানুষের কার নাম রহিম, কার নাম করিম? এটা বোঝা আসলে খুব কঠিন হয়ে যাবে, কারণ মানুষের টাইটেল বহন করে তার হেডে, এইচটিএমএলেরও টাইটেল বহন করে তার হেডের ভিতর, অর্থাৎ হেডের ভিতর আমাদের টাইটেল ট্যাগটি লিখতে হয়, টাইটেল ট্যাগটি আমাদের লিখতে হয়। আচ্ছা, এই টাইটেলে আমরা সর্বপ্রথম দিয়ে দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এটা দেওয়ার পরে কন্ট্রোল এস সেভ করে নিলাম এবং তারপর যদি আমি ব্রাউজারে যে রিলোড দিই, একটু পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তন হলো যদি আমাদের এখানে অনেকগুলো ট্যাগ থাকে, যেমন অনেকগুলো মানুষ থাকলে আমরা হেডের মাধ্যমে বুঝতে পারি, অর্থাৎ টাইটেল দেখে বুঝতে পারি যে এটা রহিম করিম। দেখেন এইখানে কিন্তু অনেকগুলো ট্যাবের ভিতর আমি কিন্তু টাইটেল দেখে চিনতে পারতেছি যে ও আচ্ছা, এটা হলো আমার ফাইল। যেমন আপনারা যখন ফেসবুক, ইউটিউব ওপেন করেন, এই ধরনের ওয়েবসাইটগুলো ওপেন করেন, তখন আপনি টাইটেল দেখে চিনতে পারেন যে এটা ফেসবুকের ট্যাব, এটা ইউটিউবের ট্যাব, এগুলো। অর্থাৎ আমরা যে টাইটেলটা লিখব সেই টাইটেলটা যাবে ব্রাউজারের এই টাইটেলে, অর্থাৎ ট্যাবে। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন। এরপর এই যে প্রান্ত আছে, অর্থাৎ এই যে সাদা, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যে সাদা অংশ আছে এটা হলো বডি। অর্থাৎ আমরা যদি এখানে এসে বডির ভিতর কোনো একটা কিছু লিখি, আচ্ছা বডির ভিতর লিখলাম যে হ্যালো, লিখে যদি আমি সেভ করি আর ব্রাউজারে আবার যাই, যে যদি রিলোড দিই, তাহলে আমরা হ্যালো দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা বডির ভিতর যা কিছু লিখব সেটা আমাদের এইখানেই ব্রাউজারের এই অংশটাই দেখাবে। এরপরে আমরা বডিতেই যাবতীয় যত কোড আছে এগুলো করব। এই ভিডিওতে আমরা HTML এর ব্রেক ট্যাগ, হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। এখানে বডি ট্যাগের ভিতর হ্যালো টেক্সটটি লেখা আছে। এই ফাইলটাকে যদি আমি ব্রাউজারে রান করি তাহলে এটি আউটপুট দেখাবে এরকম। এখন আমি ব্রাউজারে যে হ্যালো এরপর আরও কিছু টেক্সট অ্যাড করে দিতে চাই। আমি এখানে লিখলাম উই হ্যাভ স্টার্টেড টু লার্নিং HTML। আমি এই টেক্সটটা এখানে অ্যাড করে দিলাম এবং সেভ করলাম। এখন যদি ব্রাউজারে যাই এবং পেজটাকে আবার রিলোড দিই, তাহলে দেখতে পাবো হ্যালো এরপর এই টেক্সটটা চলে আসছে। এখন আমি চাচ্ছি হ্যালো এরপর এই টেক্সটটা নিচের লাইনে দেখাবে, অর্থাৎ পেজ এইখান থেকে ব্রেক করবে। তাহলে আমি এডিটরে গেলাম, যে এইখানে একটা ইন্টার প্রেস করলাম, অর্থাৎ পেজ ওইখান থেকে ব্রেক করবে। ঠিক আছে, সেভ করলাম এবং ব্রাউজারে যে রিলোড দিলাম, কি হলো? আসলো না কেন? আচ্ছা ঠিক আছে, আমি আবারও এডিটরে গেলাম, আরও একটা পেজ ব্রেক দিলাম, অর্থাৎ দুইবার ব্রেক দিলাম। কন্ট্রোল এস সেভ করলাম এবং ব্রাউজারে যে আবারও রিলোড দিলাম, এখনও কাজ করিনি। কারণ কি? কারণ হলো ব্রাউজার ইন্টার বোঝে না। আমরা এখানে যদি 100টা ইন্টারও প্রেস করতাম তাও ব্রাউজার বুঝতো না, কারণ ব্রাউজার বোঝে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ব্রাউজারকে যদি আমাদের বোঝাতে হয় তাহলে ট্যাগের মাধ্যমে বোঝাতে হবে। এখন আমি হ্যালো এর পর
একটি ব্রেক ট্যাগ অ্যাড করে দিতে চাই। এখন ব্রেক ট্যাগের জন্য আমরা সাধারণত বিআর ট্যাগ ব্যবহার করব। অর্থাৎ এই বিআর ট্যাগের মাধ্যমে ব্রাউজার বুঝবে এই লাইনটা এখান থেকে ব্রেক করতে হবে। এখন যদি সেভ করি এবং ব্রাউজারে এসে রিলোড দিই, তাহলে দেখতে পাবো আমাদের লাইনটা এখানে ব্রেক হয়ে গেছে। আমরা যতবার ব্রেক করতে চাই লাইনটি, ততবার এখানে বিআর ট্যাগ অ্যাড করে দেব এবং আমাদের কন্টেন্টের ভিতর যেখানেই আমরা ব্রেক ট্যাগ অ্যাড করে দেব, অর্থাৎ বিআর ট্যাগ অ্যাড করে দেব, সেইখান থেকেই আমাদের লাইন ব্রেক করবে। তো এখন যদি আমি 2বার বিআর দিয়ে সেভ করি এবং ব্রাউজারে যেয়ে রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছি এখানে 2বার ব্রেক হয়েছে, অর্থাৎ 2বার বিআর ট্যাগ দিয়েছি, যার কারণে ব্রাউজার আমার ওই লাইনটা 2বার ব্রেক করে দিয়েছে। এখন আমরা হেডিং ট্যাগ শিখব। হেডিং তো আমরা সবাই চিনি। আমরা ওই যে নিউজ পেপারে যে বড় করে টেক্সটটি দেখতে পাই, সেটি হলো হেডিং। আবার বিভিন্ন ওয়েবসাইটে লেখার মাঝে মাঝে যে বড় টেক্সটটি দেখতে পাই বা হেডলাইন দেখতে পাই, এটাকেই বলে হেডিং। HTML-এ হেডিং দেওয়ার জন্য 6টি ট্যাগ ব্যবহার করা হয়, যে ট্যাগগুলোকে মূলত H1, H2, H3, H4, H5 এবং H6-এর মাধ্যমে লেখা হয়, যেখানে H1 হলো সবথেকে বড় হেডিং এবং H6 হলো সবথেকে ছোট হেডিং। চলেন আমরা এখানে একটি H1 অর্থাৎ সবথেকে বড় হেডিং অ্যাড করে নিই। তার জন্য আমি H1 ট্যাগ, এখানে H1 ট্যাগ শুরু করলাম এবং H1 ট্যাগ শেষ করলাম, আর এর ভিতর লিখলাম হেডিং 1। এখন যদি এটাকে সেভ করি, Ctrl+S দিয়ে সেভ করলাম, ব্রাউজারে আসলাম এবং রিলোড দিলাম, তাহলে দেখতে পাচ্ছি এখানে হেডিং 1 এই টেক্সটটি একটু মোটা আকৃতি এবং বড় করে আসছে, তার মানে এটা হেডিং আকারে আসছে। এরপর চলেন আমরা H2 থেকে H6 পর্যন্ত বাকি হেডিংগুলো দেখে নিই। তো আমি এই লাইনটাকে কপি করলাম এবং বারবার পেস্ট করে দিলাম। এখন এটা হেডিং 1, তারপর আমি বললাম H2 ট্যাগ শুরু হলো, H2 ট্যাগ শেষ হলো এবং ভিতরে হেডিং 2 এই কথাটা লেখা থাকবে। তারপর H3 এবং এখানেও আমাদের H3, তারপর একইভাবে 4, এখানে টেক্সটও দিয়ে দিলাম 4, হেডিং 4 এবং H4 ট্যাগটি শেষ করলাম। একইভাবে H5, এখানে বলে দিলাম হেডিং 5 এবং H5 ট্যাগটা শেষ করলাম এবং সর্বশেষ H6, এখানেও বলে দিলাম হেডিং 6 আর H6 ট্যাগটি শেষ করলাম। অর্থাৎ আমরা হেডিং 1 থেকে শুরু করে হেডিং 6 পর্যন্ত 6টি ট্যাগ লিখে ফেললাম। এখন সেভ করলাম এবং ব্রাউজারে যেয়ে যদি রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছি যেখানে H1 বা হেডিং 1 এই টেক্সটটিকে যেহেতু H1 এর ভিতর লিখছিলাম, সুতরাং এটি সবথেকে বড় করে দেখিয়েছে এবং এখানে H6 এর ভিতর লেখার কারণে এই হেডিং 6 টেক্সটটা সবথেকে ছোট করে দেখিয়েছে। তাহলে আমরা বুঝতে পেলাম যে HTML-এ 6টি হেডিং আছে, যার ভিতর H1 হলো সবথেকে বড় হেডিং এবং H6 হলো সবথেকে ছোট হেডিং। এখন আপনাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, আচ্ছা এখান থেকে তো ব্রেক দেওয়া হয়নি, তাহলে এই হেডিংগুলো নিচের লাইনে কেন দেখাচ্ছে, অর্থাৎ একটা একটা নিচেই কেন দেখাচ্ছে? কারণ হলো H1 থেকে H6 এই ট্যাগগুলো হলো ব্লক ট্যাগ, যা এক লাইন ধরে ব্লক করে রাখে। মূলত এটাই তো হওয়ার কথা, কারণ এক লাইনে 2টা হেডিং সাধারণত ব্যবহার করা হয় না। এখন আমরা প্যারাগ্রাফ ট্যাগ শিখব। এখানে এসে আমি কিছু ডামি টেক্সট অ্যাড করে দিলাম, লরেম। তো 2বার আমি কিছু লরেম, এই লরেম হলো ডামি টেক্সট, এই টেক্সট অ্যাড করে দিলাম, Ctrl+S সেভ করলাম এবং ব্রাউজারে যে রিলোড দিলে দেখলাম এই টেক্সটগুলো একসাথেই আছে, অর্থাৎ এই পর্যন্ত আর এই পর্যন্ত আলাদা আলাদা 2টা লরেম লেখা সত্ত্বেও এই টেক্সটগুলো একই সাথে দেখাচ্ছে। আমরা এখন চাচ্ছি এই দুটোকে আলাদা আলাদা প্যারাগ্রাফ দেব, মানে এইটা একটা আলাদা প্যারাগ্রাফ আকারে দেখাবো এবং এর নিচের লাইনগুলো আলাদা প্যারাগ্রাফ আকারে দেখাবো। তাহলে কি করতে হবে? তাহলে এই লরেমের এখানে প্যারাগ্রাফের জন্য সাধারণত লিখতে হয় পি ট্যাগ, আমরা এখানে অ্যাড করে দিলাম পি এবং এই পর্যন্ত একটা প্যারা দেখাবে, সুতরাং এখানে পি ট্যাগটি শেষ করে দিলাম। আবার বললাম এর পরের টুক আবারও একটা প্যারাগ্রাফ হবে, সুতরাং পি ট্যাগ শুরু করলাম এবং বললাম এখানে প্যারাগ্রাফ শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন যদি এটা সেভ করি এবং ব্রাউজারে যে রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছি এই পর্যন্ত একটা প্যারাগ্রাফ এবং এই পর্যন্ত আলাদা একটা প্যারাগ্রাফ করে দিয়েছে।
অর্থাৎ পি ট্যাগের মাধ্যমে প্যারাগ্রাফ বোঝাই। আমরা যদি কখনো কোনো প্যারাগ্রাফ করে লিখতে চাই তাহলে পি ট্যাগের মাধ্যমে লিখব। তাহলে আজকে এই ভিডিও আমরা কি দেখলাম? আমরা দেখলাম HTML এ ব্রেক নিতে গেলে কোনো লাইনে বিআর ট্যাগ ব্যবহার করা হয় এবং HTML এ 6টি হেডিং আছে, যার ভিতরে H1 হলো সবথেকে বড় হেডিং এবং H6 হলো সবথেকে ছোট হেডিং। তাছাড়া প্যারাগ্রাফ লেখার জন্য পি ট্যাগ ব্যবহার করা হয়। আজ আমরা বোল্ড, ইতালিক এবং আন্ডারলাইন ট্যাগ সম্পর্কে জানব। সেই সাথে আজ আমরা জানব একটি ট্যাগের ভিতর আরেকটি ট্যাগ লেখার সঠিক পদ্ধতি সম্পর্কে। এখানে বডির ভিতর হ্যালো ওয়ার্ল্ড এবং নিচের লাইনে লেখা আছে আই লাভ HTML। এই ফাইলটাকে যদি আমি ব্রাউজারে ওপেন করি তাহলে আউটপুট দেখাবে এরকম। এখন আমি চাচ্ছি এই হ্যালো টেক্সটটাকে বোল্ড করতে, অর্থাৎ একটু মোটা আকৃতি করে দেখাতে। HTML এ বোল্ড করতে গেলে বি ট্যাগ ব্যবহার করা হয়, অর্থাৎ বোল্ডের প্রথম অক্ষর। তো আমি বি ট্যাগ শুরু করলাম, আর যদি আমি বি ট্যাগটা শেষ না করি, সেভ করি Ctrl+S দিয়ে এবং ব্রাউজারে যে রিলোড দিই, তাহলে দেখতে পাবো আমাদের সব টেক্সটগুলো বোল্ড হয়ে গেছে। কারণ আমি বোল্ড শুরু করেছিলাম কিন্তু শেষ করিনি। তো আমি হ্যালো এরপর আমি বোল্ডটা শেষ করে দিলাম, অর্থাৎ বি ট্যাগ শুরু করে শেষ করে দিলাম। এখন এই বি ট্যাগের ভিতর যে হ্যালো টেক্সটটা এটা বোল্ড হবে। এখন যদি আমি Ctrl+S দিয়ে সেভ করি এবং ব্রাউজারে যেয়ে রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছি হ্যালো টেক্সটটা বোল্ড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি লাভ এই টেক্সটটা ইতালিক করতে। অর্থাৎ আমরা জানি যে ইতালিক হলো বাঁকা আকৃতি, অর্থাৎ কোনো টেক্সটে একটু বাঁকা আকৃতি স্টাইল দেওয়ার জন্য ইতালিক ব্যবহার হয়। ইতালিকের জন্য আই ট্যাগ ব্যবহার করা হয়, অর্থাৎ আই ট্যাগ আমি লাভের প্রথমে শুরু করলাম এবং লাভ টেক্সটের লাস্টে আমি শেষ করে দিলাম। তাহলে ভিতরের এই যে কন্টেন্ট আছে লাভ, এই কন্টেন্টটা ইতালিক স্টাইলে হবে। এখন যদি এটিকে আমরা সেভ করি, Ctrl+S দিয়ে সেভ করলাম এবং ব্রাউজারে যেয়ে যদি রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছি লাভ এই টেক্সটটা ইতালিক হয়ে গেছে, অর্থাৎ একটু বাঁকা আকৃতি হয়ে গেছে। এরপর আমরা চাচ্ছি HTML এই টেক্সটটা আন্ডারলাইন করতে, অর্থাৎ আন্ডারলাইন মানে নিচেই দাগ, অর্থাৎ নিচে লাইন করব। তো ঠিক আছে, আন্ডারলাইন করার জন্য এই HTML এই টেক্সটের প্রথমে ইউ ট্যাগ, অর্থাৎ আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ ব্যবহার করা হয়। ইউ ট্যাগ শুরু এবং শেষ করতে হবে, অর্থাৎ HTML এর প্রথমে শুরু করলাম এবং HTML এর পরে যে শেষ করে দিলাম। এখন যদি Ctrl+S দিয়ে সেভ করি এবং ব্রাউজারে যে রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছি যে HTML এই টেক্সটটার নিচেই দাগ হয়ে গেছে, অর্থাৎ এটি আন্ডারলাইন হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম বোল্ড করতে গেলে বি ট্যাগ ব্যবহার করা হচ্ছে, ইতালিক করতে গেলে আমরা আই ট্যাগ ব্যবহার করব এবং আন্ডারলাইন করার জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। এখন আমি এখানে একটি ব্রেক দিয়ে নিলাম, অর্থাৎ এই লাইনটা এখানে ব্রেক করলাম। এর নিচেই লিখে নিলাম বাংলাদেশ, সেভ করলাম, ব্রাউজারে যেয়ে রিলোড দিলাম, তাহলে নিচেই বাংলাদেশ এই টেক্সটটা আসছে। এখন আমি চাচ্ছি এই বাংলাদেশ টেক্সটটা বোল্ড, ইতালিক এবং আন্ডারলাইন তিনটাই হবে, অর্থাৎ এই টেক্সটটাকে আমরা বোল্ড করব, আবার ইতালিকও করব, আর সেই সাথে আন্ডারলাইনও করব। এটা কি করে করা যায়? তো চলেন, আমরা তো বোল্ড করা শিখছি, সুতরাং সর্বপ্রথম আমরা এটাকে বোল্ড করে নিই। তো বোল্ড করার জন্য বি ট্যাগ ব্যবহার করব আর শেষে বি ট্যাগটা শেষ করে দিব। Ctrl+S সেভ করলাম, ব্রাউজারে যে যদি আমরা রিলোড দিই, তাহলে দেখতে পাবো এটা বোল্ড হয়ে গেছে। খুবই ভালো কথা। এরপর আমরা ইতালিক করতে যাচ্ছি, অর্থাৎ এই সেম টেক্সটটা আমরা ইতালিক করব। তাহলে আমি এডিটরে আসলাম এবং বি এর পর আই ট্যাগ যুক্ত করে দিলাম, কারণ আমরা জানি ইতালিকের জন্য আই ট্যাগ ব্যবহার করা হয়। অর্থাৎ আই ট্যাগ শুরু করলাম এবং আমরা আই ট্যাগ যদি শেষ না করি, তাও দেখতে পাবো এই টেক্সটটা বোল্ড এবং ইতালিক উভয় হয়েছে। আর যদি আমরা আইটা শেষ করি, এখন কথা হলো আইটাকে আমরা ভিতরে শেষ করব না বাইরে শেষ করব। যদি আমরা বাইরে শেষ করি এবং সেভ করি, তাও দেখতে পাচ্ছি ইতালিক কাজ করছে, অর্থাৎ এই টেক্সটটি বোল্ড এবং ইতালিক উভয় আছে।
কিন্তু HTML এর একটা স্ট্যান্ডার্ড রুলস আছে। HTML এর রুলসটা অনেকটা এরকম, অর্থাৎ আপনি যদি ট্যাগের ভিতর কোনো ট্যাগ শুরু করেন তাহলে আপনাকে এই ট্যাগের ভিতরই ওইটা শেষ করে দিতে হবে। অর্থাৎ ট্যাগের ভিতর যদি কোনো ট্যাগ শুরু করেন তাহলে সেটা ট্যাগের ভিতরই শেষ করে দিতে হবে। যেমনটা ধরেন আমরা আমাদের বাইরে বোল্ড ট্যাগ শুরু এবং শেষ ছিল, তারপর যদি আই ট্যাগটা শুরু করি তাহলে বি ট্যাগের ভিতরেই আই ট্যাগটা শেষ করে দিতে হবে। যদিও বা এটা কাজ করতেছে, HTML এর স্ট্যান্ডার্ড রুলস হলো ভিতরের ট্যাগ শুরু করলে সেটা ভিতরেই শেষ করে দিতে হবে। সেজন্য আমি আই ট্যাগটা বি ট্যাগের ভিতরে শুরু করছিলাম এবং বি ট্যাগের ভিতরেই শেষ করে দিলাম। এখন সেভ করলাম, ব্রাউজারে যে রিলোড দিলে দেখতে পারতেছি বোল্ড ইতালিক দুটোই আছে। এরপর বাকি থাকলো আন্ডারলাইন। তো আমরা জানি আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ ব্যবহার করা হয়, ইউ ট্যাগ। ওকে, ইউ ট্যাগ শুরু করলাম এবং ইউ ট্যাগটা যেহেতু আয়ের ভিতরে শুরু করেছি সুতরাং আয়ের ভিতরে এটা শেষ করে দিতে হবে। এখন যদি সেভ করি এবং ব্রাউজারে যে রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশ টেক্সটটা বোল্ড, ইতালিক এবং আন্ডারলাইন সবগুলো হয়ে গেছে। এই কাজটা আমরা আরও সহজভাবে করতে পারতাম। কিভাবে? সেটি হলো সর্বপ্রথম আমরা বি ট্যাগ শুরু করতে পারতাম, তারপর একটা ইন্টারপ্রেস করতাম, তারপর আই ট্যাগ শুরু এবং শেষ করলাম, তারপর আবার একটা ইন্টারপ্রেস করে ইউ ট্যাগ শুরু এবং শেষ করলাম, আর এর ভিতর লিখে দিলাম বাংলাদেশ। সহজে হয়ে গেল। এবং এইভাবে যদি আমরা ট্যাগ লিখি তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে যে কোন ট্যাগের ভিতরে কোন ট্যাগ ইউজ হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ট্যাগের ভিতর যখন আমরা আরেকটা ট্যাগ ইউজ করি তখন একটু স্পেস নিচ্ছি, অর্থাৎ একটু দূর থেকে আবার লেখা শুরু হচ্ছে। এই যে প্রথমে একটা ট্যাব অথবা 4টা স্পেস জায়গা আছে এটাকে বলে ইনডেন্ট। অর্থাৎ একটা ট্যাগের ভিতর আরেকটা ট্যাগ যখন আমরা লিখতেছি তখন অতিরিক্ত যে জায়গাটা নিচ্ছি এটাকে বলে ইনডেন্ট। তো এরকম যদি আমরা লিখি তাহলে পরবর্তীতে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন ট্যাগের ভিতর আমরা কোন ট্যাগটি লিখতেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে এই ভিডিওতে আমরা কি শিখলাম? এই ভিডিওতে আমরা শিখলাম বোল্ড করতে গেলে বি ট্যাগ, ইতালিকের জন্য আই ট্যাগ এবং আন্ডারলাইনের জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। সেই সাথে যদি কোনো ট্যাগের ভিতর আর একটা ট্যাগ আমরা শুরু করি তাহলে সেই ট্যাগের ভিতরই সেই ট্যাগটাকে শেষ করে দিতে হবে। যেমন এখানে বির ভিতর আই ট্যাগ শুরু করেছিলাম, সেজন্য বির ভিতরেই সেটিকে শেষ করে দেওয়া হয়েছে। এবং ইউ ট্যাগকে আই ট্যাগের ভিতরে শুরু করা হয়েছিল, এজন্য ইউ ট্যাগকে আই ট্যাগের ভিতরেই শেষ করে দেওয়া হয়েছে। এবং আমরা চাইলে ইনডেন্টেশন আকারে সুন্দর করে লিখতে পারি, যেটা আমাদের পরবর্তীতে কোড বুঝতে সাহায্য করবে। এখন আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট কী। আমরা বিভিন্ন সময় ম্যাথমেটিক্যাল বিভিন্ন সূত্র দেখি, যেমন a² + 2ab + b²। এই যে স্কোয়ার যেটা উপরে থাকে পাওয়ার, এটাকেই বলে সুপারস্ক্রিপ্ট। আবার বিভিন্ন সময় লিখে থাকি h2o, এই যে 2টা নিচেই পাওয়ার, এটাকেই বলে সাবস্ক্রিপ্ট। তো চলুন এখন দেখে নেওয়া যাক HTML এর মাধ্যমে কিভাবে এই সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট করা যায়। তো সর্বপ্রথম আমি এখানে লিখে নিলাম a² + 2ab + b²। এখন এটাকে যদি সেভ করি আর ব্রাউজারে যাই তাহলে এমন দেখতে পারতেছি, দেখেন এটা হয়ে গেছে a2 + 2ab + b2। এটা তো স্কোয়ার হলো না, তাহলে কি করতে হবে? এটাকে সুপারস্ক্রিপ্ট করতে হবে, মানে উপরে পাওয়ার দিতে হবে। তো এটা করা খুবই সোজা, জাস্ট আমরা এই 2টাকে সুপারস্ক্রিপ্ট করব। সুপারস্ক্রিপ্ট করার জন্য SUP এই ট্যাগটা ব্যবহার করা হয়। তো আমি এখানে বলে দিলাম SUP, এটা শুরু এবং শেষ করলাম, তার মানে এরপরে এই 2টা স্কোয়ার হয়ে যাবে। দেখেন এখন যদি সেভ করি আর ব্রাউজারে যাই দেখতে পারতেছেন এইটা সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে। আচ্ছা, তার মানে A² হয়ে গেছে। এখন b²টারও একইভাবে করব। তাহলে স্কোয়ারের আগে আমরা কি করব? SUP যুক্ত করে দিলাম আর এখানে শেষ করে দিলাম। দেখেন এরকম হয়ে গেছে। তার মানে আমরা এটা কিন্তু খুব সহজেই করতে পারতেছি সুপারস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। এখন যদি আসি সাবস্ক্রিপ্টে, তো ওকে, আমি এডিটরে এসে হরাইজন্টাল একটা লাইন দিয়ে দিলাম আর তারপরে বলে দিলাম H2O। এই যে H2O দিলাম এবং সেভ করলাম, দেখেন এখানে হয়ে গেছে H2O। এই 2টা কি হয়?
টুটা হয় সাবস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্ট করতে গেলে আমাদের এসইউবি ট্যাগ ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে শুরু করলাম এসইউবি, তার মানে এই টুটা হবে কি সাবস্ক্রিপ্টে। দেখেন আমি এই টুটাকে কি করলাম সাবস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে ঘিরে দিলাম। এখন যদি ব্রাউজারে যাই তাহলে আমরা দেখতে পারতেছি সাবস্ক্রিপ্ট হয়ে গেছে। আজ আমরা HTML এর লিস্ট সম্পর্কে বিস্তারিতভাবে জানব। HTML এ সাধারণত 3 ধরনের লিস্ট আছে, যার প্রথমটি হলো ওয়ার্ডারেড লিস্ট, যেটি সাধারণত 1 2 3 4 ABCD এবং রোমান সংখ্যা অনুযায়ী হয়ে থাকে। 2 নম্বর হলো আনঅর্ডারেড লিস্ট, যেটি সাধারণত বিভিন্ন সিম্বলিক ব্যবহার করা হয়ে থাকে, যেমন সার্কেল, স্কোয়ার ইত্যাদি। এবং 3 নম্বর লিস্ট হলো ডিসক্রিপশন লিস্ট, যার একটা টাইটেল থাকে এবং সেই টাইটেলের আন্ডারে কিছু ডিসক্রিপশন থাকে। তো চলুন আমরা দেখে নিই HTML এর মাধ্যমে কিভাবে এই 3 ধরনের লিস্ট করা যায়। তো সর্বপ্রথম আমরা ওয়ার্ডারেড লিস্ট করব। তো আমি এডিটরে এসে একটা h1 ট্যাগ নিলাম আর যার ভিতর লিখে দিলাম ওয়ার্ডারেড লিস্ট। ওকে, তো এখন আমরা ওয়ার্ডারেড লিস্ট করব। ওয়ার্ডারেড লিস্ট করার জন্য HTML এর OL ট্যাগ ব্যবহার করা হয়। OL, ওতে হলো ওয়ার্ডার আর এলে হলো লিস্ট, তার মানে OL মানে হলো ওয়ার্ডারেড লিস্ট। এখন আমরা কি জানি, লিস্টের ভিতর সাধারণত লিস্টের আইটেমগুলো থাকে। তো লিস্ট আইটেমের জন্য LI ট্যাগ ব্যবহার করা হয়। LI হলো লিস্টের আইটেম। ঠিক আছে, তো আমি এটার ভিতর লিখে দিলাম HTML, তারপর আরও একটা LI ট্যাগ নিলাম আর যার ভিতর লিখে দিলাম CSS। এখন যদি আমরা এটাকে সেভ করি আর ব্রাউজারে যেয়ে দেখি তাহলে দেখতে পাবো যে ওয়াও, এইখানে একটা লিস্ট চলে আসছে, যেটা হলো ওয়ার্ডারেড লিস্ট এবং ক্রমিক অনুযায়ী বাই ডিফল্টভাবে 1 2 3 4 এইভাবেই হবে। যেমন আমরা চলুন আরও 2-1টা আইটেম বাড়াই। এখানে আমি আরও 2টা আইটেম বাড়াই দিলাম, একটা বলে দিলাম JS এবং তারপর একটা বলে দিলাম PHP। তো দেখেন এখন যদি সেভ করি এবং ব্রাউজারে যাই তাহলে দেখতে পারতেছি আরও 2টা লিস্ট আমার চলে আসছে এবং বাই ডিফল্টভাবে এটি 1 2 3 4 এই ক্রমিক অনুযায়ী হয়েছে। আচ্ছা, এখন যদি এই লিস্টের টাইপটা আমি চেঞ্জ করতে চাই, অর্থাৎ চাই যে 1 2 3 4 অনুযায়ী হবে না, আমার এইটা হবে ABCD এইভাবে, তাহলে কি করে করব? তো এটাও খুবই সোজা। আমরা জাস্ট এই যে ওয়ার্ডারেড লিস্টটা করেছিলাম এখানে একটা স্পেস দেব, দিয়ে টাইপ বলে দেব। টাইপ অ্যাট্রিবিউট অ্যাড করার পরে আমার যেটা করতে হবে এখানে একটা ভ্যালু দিতে হবে। আর কি ভ্যালু দেব? আমি ভ্যালু দেব যে লিস্টের আইটেমটা চাচ্ছি বা যে টাইপের লিস্ট চাচ্ছি তার প্রথম অক্ষর। যেমন আমি চাচ্ছি যে ABCD অনুযায়ী হোক, তাহলে আমি সর্বপ্রথম ছোটো হাতের একটা A দিলাম, দিয়ে যদি এখানে সেভ করি এবং এখানে আসি তাহলে দেখতে পারতেছি যে লোয়ার কেস অর্থাৎ ছোটো হাতের ABCD এই অনুযায়ী আমার লিস্টটা তৈরি হয়েছে। এখন আমি যদি চাই যে না আমি বড় হাতের ABCD এই অনুযায়ী সাধারণত লিস্টটা হবে, মানে আপার কেসে, তাহলে আপার কেসের A দিয়ে দিলাম, সেভ করলাম, ব্রাউজারে গেলাম, তাহলে দেখতে পাচ্ছি ABCD এই অনুযায়ী তৈরি হয়ে গেছে। এখন যদি আমি চাই যে আমি রোমান সংখ্যা অনুযায়ী করব, লিস্টটা আমার হবে, লিস্ট আইটেমগুলো হবে রোমান সংখ্যায়, তাহলে কি করব? আমরা জানি রোমান সংখ্যা I দিয়ে শুরু হয়, তো আমি I অ্যাড করে দিলাম, দিলে আমি দেখতে পারতেছি এখানে রোমান সংখ্যা অনুযায়ী হচ্ছে। আবার যদি আমি বড় I দিই তাহলে দেখতে পাবো যে এইখানে বড় হাতের বা আপার কেসের রোমান সংখ্যা অনুযায়ী হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যেটা হলো অর্ডারেড লিস্ট করতে গেলে OL ট্যাগ ব্যবহার হয়। আর তারপর আমরা টাইপ যা দেব, এখানে যতগুলো লিস্ট আইটেম থাকবে এই টাইপ অনুযায়ী এই লিস্ট আইটেমগুলো ক্রমিক অনুযায়ী বাড়তে থাকবে। যেমন ধরেন যে আমি এখানে আরও কয়েকটা আইটেম বাড়াই দিলাম, দেওয়ার পরে দেখেন আমার বাই ডিফল্টভাবে এটি এইভাবে চলতে থাকবে। আচ্ছা, এখন আমরা আনঅর্ডারেড লিস্ট দেখব। আনঅর্ডারেড লিস্টের জন্য আমি একইভাবে এখানে একটা h1 ট্যাগ নিয়ে নিলাম আর বলে দিলাম আনঅর্ডারেড লিস্ট। ওকে, তো আনঅর্ডারেড লিস্টের জন্য যে ট্যাগটি ব্যবহার হয় সেটা হলো UL। ইউ মানে আনঅর্ডার আর এল মানে হলো লিস্ট, আনঅর্ডারেড লিস্ট। একইভাবে এর ভিতর আমি এই লিস্টের আইটেমগুলো দিয়ে দিলাম। ওকে, তো এখন যদি আমি সেভ করি আর এখানে আসি তাহলে দেখতে পারতেছি যে এই যে আনঅর্ডারেড লিস্ট তৈরি হয়ে গেছে, অর্থাৎ সিম্বল ব্যবহার করে। বাই ডিফল্টভাবে এটার স্টাইলে যে স্টাইলে আছে এটার বলে ডিস্ক। আমরা সবাই ডিস্ক চিনি।
আমরা সিডির ডিস্ক দেখেছি, ডিভিডির ডিস্ক দেখেছি, এইটা হলো ওই ডিস্ক। এখন যদি আমরা এই স্টাইলটা চেঞ্জ করতে চাই তাহলে সিএসএস দিয়ে করতে পারি অথবা এইচটিএমএল এর মাধ্যমে করতে পারি। তো চলুন আমরা এইচটিএমএল এর মাধ্যমেই করি। তো একইভাবে এখানে এসে আমি টাইপ বলে দিলেই হবে। তো টাইপ বলে দিয়ে যদি এখানে বলে দিই স্কোয়ার, তো স্কোয়ার বলে দিলাম, সেভ করলাম, তাহলে দেখতে পারতেছি এটা স্কোয়ার অনুযায়ী হয়েছে। আবার যদি আমরা বলে দিই এখানে সার্কেল, তাহলে দেখতে পাবো যে এখানে সার্কেল অনুযায়ী হয়েছে। ডিস্ক আর সার্কেলের মধ্যে পার্থক্য হলো এর ভিতর পরিপূর্ণ থাকে কালার দিয়ে, আর সার্কেলে থাকে না। এখন আমরা 3 নম্বর লিস্টে চলে যাব, যেটা হলো ডিসক্রিপশন লিস্ট। একইভাবে আমি এখানে একটা এইচন ট্যাগ দিলাম, আর যার ভিতর লিখলাম ডিসক্রিপশন লিস্ট। ওকে, লেখার পর এইখানে এসে ডিসক্রিপশন লিস্টটা কী থাকে, সর্বপ্রথম একটা টাইটেল থাকে এবং তারপরে কিছু ডেসক্রিপশন থাকে। তো ডেসক্রিপশন লিস্ট ডিএল। ওকে, ডিএল এর ভিতর সর্বপ্রথম কী থাকবে, একটা টাইটেল থাকবে। তো ডেসক্রিপশনের টাইটেল থাকবে একটা। ওকে, আমি বললাম যে একটা ডেসক্রিপশনের টাইটেল থাকবে। তো ডেসক্রিপশনের টাইটেল আমি এখানে বলে দিলাম HTML, আর এরপরে কী হবে, একটা ডেসক্রিপশনে একটা ডেসক্রিপশন হবে। তো ডিডি, তার মানে ডেসক্রিপশনের ডেসক্রিপশন। এখানে আমি একটা লরেম একটা টেক্সট ছেড়ে দিলাম। ওকে, এখন যদি সেভ করি আর ব্রাউজারে যাই, তাহলে এই যে দেখতে পারতেছি আমরা এখানে HTML এবং এর ডিটেলস এখানে দেওয়া আছে। মানে এখানে আমরা একটা ডেসক্রিপশন, যে ডেসক্রিপশনটা লিখছিলাম সেটা এখানে দেখাবে। একইভাবে যদি আমাদের অনেকগুলো হয় তাহলে যে কাজটা করব, আমাদের এই যে একটা টাইটেল এবং ডেসক্রিপশন, আমি চলেন এটারে কপি করলাম আর এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে, তো কপি পেস্ট করে দিলাম আর এখানে বলে দিলাম যে এটা হলো সিএসএস এর ডিটেলস হবে, আর এখানে লরেম কথাটা লিখে দিলাম। তো ঠিক আছে, দেখেন এখানে HTML, তারপরে ডেসক্রিপশন আছে এবং তারপরে আবার সিএসএস, আবার এখানে যে আমরা যে ডেসক্রিপশনটা লিখছিলাম সেটা আছে, লরেম একটা টেক্সট, মানে ডামি টেক্সটটা দিয়ে দিয়েছিলাম আর কি। তো তাহলে ডেসক্রিপশন লিস্ট কী থাকে, ডেসক্রিপশন লিস্ট হলো ডিএল, মানে ডেসক্রিপশন লিস্ট, যার একটা টাইটেল থাকে এবং ডেসক্রিপশন থাকে। ডেসক্রিপশনের টাইটেলকে বলে ডিটি এবং ডেসক্রিপশনের ডেসক্রিপশনকে বলে ডিডি। এটাই হলো সাধারণত 3 ধরনের লিস্ট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন তাহলে কমেন্টস করবেন, আমি কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ আমরা HTML অ্যাঙ্কর বা লিঙ্ক সম্পর্কে বিস্তারিতভাবে জানব। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে কিছু টেক্সট বা ইমেজ দেখতে পাই, যেখানে ক্লিক করলে আরেকটা ওয়েব পেজ বা ওয়েবসাইটে নিয়ে যায়। এই যে যেসব টেক্সট অথবা ইমেজে ক্লিক করলে আরও আরেকটা ওয়েবসাইট বা ওয়েব পেজে নিয়ে যাচ্ছে আমায়, এটাকেই বলে লিঙ্ক বা অ্যাঙ্কর। এখন আমরা এই লিঙ্ক বা অ্যাঙ্কর কী করে করতে হয় সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানব। লিঙ্ক বা অ্যাঙ্কর করতে গেলে আমাদের এ ট্যাগ ব্যবহার করতে হবে। এই এ মানে হলো অ্যাঙ্কর। আপনারা ডিসপ্লেতে যে ইমেজটি দেখতে পারতেছেন এইটা হলো অ্যাঙ্কর, যা সাধারণত জাহাজ এবং তীরের ভিতর লিঙ্ক করে, যাতে জাহাজ অন্য কোথাও না যেতে পারে। এই অ্যাঙ্করের নাম অনুসারেই এই ট্যাগটির নামকরণ করা হয়েছে। এ ট্যাগের ভিতর একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, HREF। এই HREF দ্বারা বোঝায় হাইপার রেফারেন্স, তার মানে আমার যে কোনো ফাইল অথবা URL দিতে হবে এবং এই দুইটা এর মাঝে আমার কন্টেন্ট অ্যাড করতে হবে, হতে পারে সেটা একটা টেক্সট অথবা কোনো একটা ইমেজ। তো আমি প্রথমে একটা টেক্সটে লিঙ্ক করতে যাচ্ছি, তো এখানে বলে দিলাম ক্লিক মি, লিখে দিলাম। এখন যদি আমি ব্রাউজারে যাই তাহলে এখানে ক্লিক মি দেখতে পাচ্ছি। যদি এখানে ক্লিক করি তাহলে কোথাও নিয়ে যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লোড নিচ্ছে, নিয়ে আবার এই পেজেই রাখতেছে। কারণটা হলো আমি হাইপার রেফারেন্সের ভিতর কোনো রেফারেন্স দেয়নি, মানে এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে সেটা বলিনি। তো প্রথম পর্যায়ে আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে লিঙ্ক করব এবং তারপর আমরা বিভিন্ন ওয়েবসাইটের সাথে লিঙ্ক করব। তো এখানে আমাদের দুইটা পেজ আছে, যেমন index.html এবং about.html। আমি চাচ্ছি এই ক্লিক মিতে ক্লিক করলে about.html যে পেজটি আছে ওইটা ওপেন হবে। তাহলে কি করব, যেহেতু সেম ফোল্ডারে আছে আমি শুধু নাম দিয়ে দিব। এখন যদি সেভ করি এবং ব্রাউজারে যাই, এই ক্লিক মিতে যদি এখন ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি অ্যাবাউট পেজটা এখানে ওপেন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এইখানে গো টু হোম নামে একটা টেক্সট থাকবে, যেখানে ক্লিক করলে আমায়
আবার হোম পেজে নিয়ে যাবে। চলুন তো দেখে আসি এটা কি করে করা যায়। এটা করাও খুবই সোজা। এই অ্যাবাউট ডট এইচটিএমএল পেজ ওপেন করলাম, করার পর এখানে একটা ট্যাগ অ্যাড করলাম, আবার এ ট্যাগ। কোথায় নিয়ে যাবে হাইপার রেফারেন্সে বলে দিলাম যে আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজে নিয়ে যাবা, আর এইখানে বলে দিলাম গো টু হোম। যদি সেভ করি ব্রাউজারে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি গো টু হোম একটা অ্যাঙ্কর। বাই ডিফল্টভাবে এইচটিএমএল অ্যাঙ্করের নিচে একটা আন্ডারলাইন থাকে। তো দেখেন এখানে যদি আমি এখন ক্লিক করি হোম পেজে নিয়ে আসতেছে, এবং ক্লিক মিতে যদি ক্লিক করি অ্যাবাউট পেজে নিয়ে আসতেছে। এটা তো গেলো ইন্টারনাল লিঙ্ক। এখন যদি আমি চাই যে এইখানে একটা টেক্সট থাকবে, সাপোজ ফেসবুক, ওই ফেসবুক টেক্সটের উপর ক্লিক করলে আমার ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবে, অর্থাৎ আমার যে ফেসবুক প্রোফাইল সেই লিঙ্কে নিয়ে যাবে। এটা কি করে করা যায় চলেন তো। আমি ইন্ডেক্স পেজে আসলাম এবং আসার পরে এখানে একটা ব্রেক দিয়ে দিলাম। ব্রেক দেওয়ার পরে আবারও একটা অ্যাঙ্কর নিয়ে নিলাম। অ্যাঙ্করের ভিতর আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম এবং এইখানে বলে দিলাম ফেসবুক। এখন যদি আমি সেভ করি দেখেন এইটা হলো একটা ফেসবুকের প্রোফাইল লিঙ্ক, আর এখানে টেক্সটটা লিখলাম। তার মানে এই টেক্সটে ফেসবুকে এই যে টেক্সটটা আমি দিলাম এই টেক্সটে ক্লিক করলে আমায় এই ইউআরএল বা এই লিঙ্কে নিয়ে যাবে, অর্থাৎ এই ইউআরএলে নিয়ে যাবে। তো এখন যদি ব্রাউজারে যাই, এই দেখেন এই ফেসবুকে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে এটা আমায় প্রোফাইলে নিয়ে আসছে। এখন আমি এবার ব্যাক করলাম। একইভাবে যদি চাই যে এখানে ইউটিউব একটা টেক্সট থাকবে, আর যে ইউটিউব টেক্সটে ক্লিক করলে আমাদের ইউটিউব পেজে নিয়ে যাবে, সেটা কি করে করব, আমি আবার একটা ব্রেক দিয়ে দিলাম। আচ্ছা, যাতে নিচেই দেখাই। তারপর একটা অ্যাঙ্কর নিয়ে নিলাম, আর অ্যাঙ্করের ভিতর আমি আমাদের ইউটিউবের যে লিঙ্কটা ওটা দিয়ে দিলাম, আর ভিতরে ইচ্ছামতো টেক্সট দিতে পারি। আমি দিয়ে দিলাম ইউটিউব। ওকে, এখন যদি সেভ করি ব্রাউজারে যাই তাহলে এখানে ইউটিউব দেখতে পারতেছি একটা টেক্সট। এই ইউটিউব টেক্সটের উপর ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে গেছে। এখন আমরা শিখব কিভাবে ওয়েব পেজে ইমেজ ইনসার্ট করতে হয়, অর্থাৎ ইমেজ ট্যাগ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে এখন জানব। আমি অলরেডি ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে আরও 3টা ইমেজ এনে রাখছি। যদি আমি ফোল্ডার ওপেন করি তাহলে দেখতে পাবেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে আরও 3টা দেশের ফ্ল্যাগ এখানে আছে, অর্থাৎ 3টা ইমেজ আছে, যেখানে একটা হলো বিডি ডট জেপিজি, ইন্ডিয়া ডট জেপিজি এবং পাকিস্তান ডট জেপিজি। এবং সেই সাথে সাথে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা আমি এডিটরে এবং ব্রাউজারে ওপেন করে রাখছি। এখন চলুন দেখা যাক কি করে এখানে একটি ইমেজ বা এই ইমেজগুলো ইনসার্ট করা যায়। তো ইমেজ ইনসার্ট করার জন্য আমাদের যে ট্যাগটি ব্যবহার করতে হবে সেটি হলো আইএমজি ট্যাগ। এই আইএমজি ট্যাগ সাধারণত ব্যবহার করা হয় ইমেজ ইনসার্টের জন্য। তো আমি এখানে আইএমজি ট্যাগ লিখলাম। যদি আমি ব্রাউজারে যাই কিছু দেখতে পারতেছি না, কারণ হলো আইএমজি ট্যাগ শুধু ইউজ করলেই হবে না, আইএমজি ট্যাগের সাথে একটা সোর্স দিতে হবে, অর্থাৎ আমার ইমেজের সোর্সটা বলে দিতে হবে, ইমেজটা কোথায় আছে। যেহেতু আমার ইমেজটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের সেম ফোল্ডারে আছে, সুতরাং শুধু নেম দিলেই হয়ে যাবে। তো আমাদের ইমেজটা কি নাম, বিডি ডট জেপিজি। মনে রাখতে হবে একটা বিষয়, নাম এবং এক্সটেনশন যেন সেম থাকে। এখানে বিডি ডট জেপিজি একদম সেম আছে। এখন যদি সেভ করি এবং ব্রাউজারে যাই, ওয়াও, তাহলে দেখতে পারতেছি এখানে আমার বিডি ডট জেপিজি যে ইমেজটা ছিল সেই ইমেজটা এখানে চলে আসছে। এখন কথা হলো এই ইমেজটা তো অনেক বড় করে আসছে, এই ইমেজটা কি করে সাইজ করা যায়, অর্থাৎ হাইট এবং উইথ কী করে দেওয়া যায় সেই সম্পর্কে আমরা এখন জানব। তো এটাও খুবই সোজা। আমরা যদি উইথ কন্ট্রোল করতে চাই তাহলে বলে দেবো উইথ, আর এখানে যদি এরকম 400 দিই তার মানে 400 পিক্সেল হবে। এখন দেখেন আমি যদি এখন ব্রাউজারে যাই তাহলে দেখতে পারতেছি এটা 400 পিক্সেল, অর্থাৎ এই উইথ বরাবর 400 পিক্সেল হয়ে গেছে। আর এই হাইটটা যদি আমরা কন্ট্রোল করতে চাই তাহলে কি করব, চলেন তো একটা হাইট দিয়ে আসা যাক। তো একটা হাইট দিয়ে দিলাম সাপোজ 200 পিক্সেল। আচ্ছা, এখন দেখেন এটা একটা চ্যাপড়া আকৃতি হয়ে গেছে 200 পিক্সেল। আবার যদি আমরা এখানে অনেক বাড়াই দিতাম যে 500 পিক্সেল, তাহলে দেখেন এটা অনেক লম্বা আকৃতি হয়ে গেছে। আমি আপনাদের সাজেস্ট করব যে এইটা অটো রাখা। আচ্ছা, তার মানে উইথটা দিলাম আর হাইটটা ইমেজের রেশিও অনুযায়ী যাতে হয়
সেজন্য আপনার ইমেজটা চ্যাপ্টা আকৃতি বা লম্বা আকৃতি হবে না। আচ্ছা, এখন কথা হলো, চলুন আমরা আরও কিছু ইমেজ ইনসার্ট করে নিই। তো আরও যে দুইটা ইমেজ ছিল সেই দুটো ইমেজও আমরা নিয়ে নিচ্ছি এখানে। তো আরেকটা ইমেজ ছিল কি india.jpg, india.jpg, আর আরও একটা ইমেজ ছিল কি pakistan.jpg। তো এটা সেভ করলাম এবং এখানে এসে দেখতে পারতেছি কত সুন্দরভাবে আমার তিনটা ইমেজই ইনসার্ট হয়ে গেছে। এই তিনটা ইমেজ আমরা এখানে দেখতে পারতেছি। এখন কথা হলো, অনেক সময় আমরা দেখতে পাই যে ইমেজের উপর মাউস আনার পর কিছু টেক্সট দেখাই। যেমন আমি চাচ্ছি বাংলাদেশের উপর যদি মাউস আনি তাহলে দেখাবে বাংলাদেশ, ইন্ডিয়ার উপর মাউস নিলে দেখাবে ইন্ডিয়া, পাকিস্তানের উপর মাউস নিলে দেখাবে পাকিস্তান। এটা কি করে করা যায়? এটা করতে গেলে আমাদের এডিটরে যে এই ইমেজ ট্যাগের সাথে লিখতে হবে টাইটেল, টাইটেল লিখতে হবে। তো আমি বাংলাদেশের এইটা দিয়ে দিলাম, বাংলাদেশ ফ্ল্যাগ। তো দেখেন এখন যদি সেভ করি এবং এখানে আসি তাহলে বাংলাদেশের উপর আসার পরে দেখেন পরে আমার কি বলতেছে বাংলাদেশ ফ্ল্যাগ, কিন্তু এইগুলো দেখাচ্ছে না কারণ এইগুলো টাইটেল দেওয়া নেই। তো চলুন আমরা তিনটা টাইটেলই অ্যাড করে দিই। ওকে, ইন্ডিয়া ফ্ল্যাগ এবং এইখানে বলে দিলাম পাকিস্তান ফ্ল্যাগ। তো এখন দেখেন যে ফ্ল্যাগের পরে আমরা যাচ্ছি সেই ফ্ল্যাগের আমরা যে টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেলটা এখন এখানে দেখতে পারতেছি। এখন আমরা যদি চাই যে এই যে ইমেজ, ধরেন যে আমার সার্ভার থেকে ইমেজটা আনা, তো সার্ভার থেকে যেহেতু ইমেজটা আনা, তো কোনো কারণবশত যদি একটা ইমেজ ডিলিট হয়ে যায় তাহলে কি হবে? ধরেন যে আমি এই যে pakistan.jpg এটারে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পরে দেখেন এখন এই pakistan.jpg এই ইমেজটা এখানে দেখাচ্ছে না, অর্থাৎ এই যে ইমেজটা ছিল সেই ইমেজটা এখানে নাই, কিন্তু এইখানে টাইটেল দেখাচ্ছে। তো আমাদের উচিত অল্টার ট্যাগ ব্যবহার করা। এই যে আমরা এখানে কি ব্যবহার করব? অল্টার ট্যাগ। যদি আমরা অল্টার ট্যাগ ব্যবহার করি তাহলে কি হবে আমি একটু দেখাই। এলটি ট্যাগ, এলটি ট্যাগ যদি ব্যবহার করি তাহলে আমাদের যে বিষয়টা হবে, যেমন আমি এখানে বলে দিলাম পাকিস্তান। ওকে, এটা যখন ব্যবহার করতেছি তখন এইখানে অল্টার ট্যাগটা দেখাচ্ছে, আর অল্টার যদি না থাকে তাহলে এখানে টাইটেল দেখাই। তো আমরা অল্টার ট্যাগ ব্যবহার করব কেন? অল্টার ট্যাগ বা টাইটেল দেখেন আমি যদি দুইটাই এখন না দিই তাহলে বিষয়টা ভালো বুঝবেন। এই দেখেন এখানে কিছুই দেখাচ্ছে না। তো আমার তো যদি কোনো কারণবশত ধরেন যে ইন্টারনেট নাই সেই কারণে ইমেজ লোড নিতে পারতেছে না, অথবা কোনো কারণবশত সার্ভার থেকে ডিলিট হয়ে গেছে, অথবা আমার যেখানে ছিল সেখান থেকে ডিলিট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে এখানে কিচ্ছু দেখাচ্ছে না। অনেক সময় ইন্টারনেটের কারণে লোড হয় না। তো আমাদের উচিত এখানে কিছু একটা দেখানো, আর এই জন্য অল্টার ব্যবহার করতে হয়। অল্টার যদি ব্যবহার করি, অল্টার ব্যবহার করলে দেখেন এখানে যাতে বুঝতে পারা যায় যে হ্যাঁ এখানে পাকিস্তান ফ্ল্যাগ ছিল, এই মুহূর্তে লোড নেয়নি। চলুন এখন তাহলে আবার ইমেজটা ব্যাক আনা যাক, অর্থাৎ আমরা যেখান থেকে ডিলিট করে দিয়েছিলাম এটা আবার নিয়ে আসলাম। আনলে কিন্তু আবার দেখেন ব্রাউজারে এটা সুন্দর করে শো করতেছে। এই যে ইমেজের উইথ এবং হাইট আমরা দিছিলাম এটা কিন্তু আমরা পার্সেন্টেজ অনুযায়ী দিতে পারি। যেমন বললাম যে আমাদের বাংলাদেশের পতাকাটা 50% জায়গা নেবে, অর্থাৎ উইথ হবে 50%। দেখেন পুরো ডিসপ্লের অর্ধেক জায়গায় নিয়ে রাখছে। আমরা যদি বলি এই যে এটাও 50% হবে, তাহলে দেখেন ইন্ডিয়ান যে পতাকা ছিল এটাও 50% জায়গা নিয়ে রাখছে। তো যেহেতু 50% দেওয়ার কারণে আমার দুইটা নিচেই চলে আসছে। আমরা একটু কমাই দিই, এটাও 40%, এটাও 40%। পার্সেন্ট অনুযায়ী আমরা উইথ এবং হাইট দিতে পারি। মূলত উইথ অনুযায়ী আমরা সব কিছুই নির্ধারণ করব, আর হাইটটা অটো রাখবো। আজ আমরা HTML টেবিল সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন টেবিল কি। টেবিল হলো রো এবং কলামের মাধ্যমে ডাটা বা ইনফরমেশন উপস্থাপন করার একটা মাধ্যম। যেমন এইখানে 3টা আলাদা আলাদা টেবিল আছে। আমরা যদি এই প্রথম টেবিলের কথা বিবেচনা করি তাহলে এই প্রথম টেবিলের এই যে এক একটা সারি, এই সারি কেবল এক একটা রো, অর্থাৎ এই পুরোটা মিলে হলো একটা রো। এবং একটা রোর ভিতর এই যে আলাদা আলাদাভাবে ভাগ করা আছে, বা এই যে প্রত্যেকটা বক্স, এই প্রত্যেকটা বক্স হলো এক একটা কলাম। যেমন এই টেবিলের 3টা আলাদা আলাদা রো আছে এবং প্রতিটা রোর ভিতর 3টা করে কলাম আছে। টেবিলের এই প্রথম লাইন
যেখানে হেডিং দেয়া হয় এইটাকে বলে টেবিল হেডিং। এবং যেসব কলামের ভিতর ডাটা দেওয়া হয়, যেমন এই যে এইগুলো, এই প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে বলে এক একটা টেবিল ডাটা। টেবিল সাধারণত 3 ধরনের হয়ে থাকে। কোনো কোনো টেবিল এই সবগুলো রো এবং কলাম সমান থাকে। দ্বিতীয় টাইপের টেবিলে যে কোনো একটা বা একাধিক কলাম যা একের অধিক রোর জায়গা নেই। যেমন এই টেবিলটা, আমরা যদি এই টেবিলটা দেখি তাহলে দেখতে পাবো এই যে একটা কলাম 2টা সারির জায়গা নিছে বা 2টা রোর জায়গা নিছে। তৃতীয় টাইপের টেবিল হলো যে কোনো কলাম এক বা একাধিক কলামের জায়গা নেবে। যেমন এইখানে একটা কলাম, এই একটা কলাম 2টা আলাদা আলাদা কলামের জায়গা নিছে। তাহলে আমরা বুঝতে পারলাম টেবিল 3 ধরনের হয়ে থাকে। একটাই রো এবং কলাম সমান থাকে। দ্বিতীয় টাইপের এক বা একাধিক কলাম এক বা একাধিক রোর জায়গা নেই, যেমন এই কলামটা একের অধিক রোর জায়গা নিছে, 2টা রোর জায়গা নিছে। এবং তৃতীয় টাইপটা হলো যেখানে কলামগুলো একাধিক কলামের জায়গা নিছে, যেমন এইখানে একটা কলাম একাধিক কলামের জায়গা নিয়েছে। এখন চলুন আমরা এরকম একটা টেবিল HTML এর মাধ্যমে করে ফেলি, অর্থাৎ এই টেবিলটা HTML এর মাধ্যমে কিভাবে করা যায় সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানি। সর্বপ্রথম আমরা এডিটরে চলে গেলাম এবং টেবিল করার জন্য আমাদের টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে। আমি টেবিল ট্যাগ ব্যবহার করলাম এবং টেবিল ট্যাগের ভিতর সর্বপ্রথম আমাদের টেবিলের একটা রো ক্রিয়েট করতে হবে, যেখানে আমি টেবিল রো ক্রিয়েট করলাম। তার মানে আমি এই প্রথম যে সারিটা আছে এই সারিটা ক্রিয়েট করে ফেললাম। এখন প্রথম সারির ভিতর 3টা হেডিং আছে, অর্থাৎ টেবিল হেড আছে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এই প্রথম রোর ভিতর এসে TH মানে টেবিল হেড আছে কয়টা, 3টা টেবিল হেড নিয়ে নিলাম। প্রথম হেডের ভিতর কি আছে, আইডি। দ্বিতীয় হেডের ভিতর আছে নেম এবং তৃতীয় হেডের ভিতর আছে ফোন নাম্বার। সুতরাং আমি এখানে এসে প্রথম হেডের ভিতর বলে দিলাম আইডি, দ্বিতীয় হেডের ভিতর বলে দিলাম নেম এবং তৃতীয় হেডের ভিতর বলে দিলাম ফোন নাম্বার। এখন যদি এটা সেভ করি আর ব্রাউজারে যাই তাহলে এইরকম দেখতে পাবো। আমরা কোনো বর্ডার দেখতে পাচ্ছি না, কারণটা হলো আমরা বর্ডার দেইনি। এখন যদি আমরা বর্ডার দেখতে চাই তাহলে টেবিলের ভিতর যে বলে দেব বর্ডার, আর এখানে যদি 1 দিই তার মানে 1 পিক্সেল, এখানে 1 পিক্সেল হলো। যদি আমরা এখানে 10 দিতাম তাহলে 10 পিক্সেল বর্ডার আমরা এখানে দেখতে পারতেছি। আমি আপাতত 1 পিক্সেল রেখে দিলাম। এখন চলুন আমরা দ্বিতীয় রোটা কমপ্লিট করে ফেলি, অর্থাৎ এই রোটা। এই রোর ভিতর মানে আরও একটা রো ক্রিয়েট করতে হবে এবং তার ভিতর কি আছে, 3টা টেবিল ডাটা আছে। আমি অলরেডি বলছি যে প্রথম যেখানে সাধারণত টেবিলের হেডিং থাকে এইটাকেই বলে টেবিল হেড, আর বাকি সবগুলোই হলো টেবিল ডাটা। যেমন এই টেবিলের এইটা এবং এইটা হলো টেবিল হেড, এবং এই টেবিলের এইটা এবং এইটা হলো টেবিল হেড, আর বাকিগুলো হলো টেবিল ডাটা। তো চলুন আমরা এই সারিটা কমপ্লিট করে ফেলি। তো এখানে কি করতে হবে, একটা রো নিতে হবে এবং সেই রোর ভিতর 3টা আলাদা আলাদা কলাম হবে। তো আমি এখানে আসলাম, এসে আরও একটা টেবিল রো নিয়ে নিলাম এবং সেই রোর ভিতর 3টা আলাদা আলাদা টেবিল ডাটা নিয়ে নিলাম। তো প্রথম ডাটার ভিতর 1 লেখা আছে, দ্বিতীয় ডাটার ভিতর রহিম এবং তৃতীয় ডাটার ভিতর একটা গ্রামের নাম্বার আছে। তো চলুন আমরা দিয়ে ফেলি 1 রহিম। ওকে, এখন যদি এটা সেভ করি এবং ব্রাউজারে যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা এই যে দ্বিতীয় যে রোটা এটা তৈরি হয়ে গেছে। চলেন আমরা তৃতীয় রোটাও ক্রিয়েট করে ফেলি। তো এই জন্য আমি কি করলাম, জাস্ট এটাকে কপি করে আরও একটা রো ক্রিয়েট করে নিলাম এবং এই রোর প্রথমটা হবে 2, দ্বিতীয়টা কি ছিল করিম এবং তারপর ওকে একটা নাম্বার দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের এই টেবিলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা চাই এই টেবিলে উইথ দেব বা হাইট দেব সেটি কিন্তু অনায়াসেই দিতে পারি। যদি আমরা উইথ দিতে চাই এডিটরে এসে এই টেবিলের ভিতর বলে দেব উইথ, এবং এইখানে আমরা পিক্সেল অথবা পার্সেন্ট অনুযায়ী উইথ দিতে পারি। যেমন আমি বলে দিলাম 600, তার মানে 600 পিক্সেল হলো, এই যে এটা 600 পিক্সেল হলো। অথবা যদি আমি এরকম বলে দিতাম 25%, তার মানে টোটাল ডিসপ্লের
25%, 4/1 জায়গা নিছে। আমরা চাইলে টেবিলের হাইটও দিতে পারি। হাইট দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এখানে এসে বলে দিলাম হাইট এবং বলে দিলাম 300 পিক্সেল। এই দেখেন এরকম হাইট হয়ে গেছে। আমি আপাতত 200 পিক্সেল রাখতে চাচ্ছি। তাহলে এই ভিডিওতে আমরা কী কী শিখলাম যদি একটু সংক্ষেপে আমরা দেখি তাহলে দেখতে পাবো, টেবিল করার জন্য আমরা টেবিল ট্যাগ ব্যবহার করছিলাম এবং টেবিল রো ক্রিয়েট করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করছিলাম, টেবিল হেডিংয়ের জন্য টিএইচ ট্যাগ ব্যবহার করছিলাম এবং টেবিল ডাটা ক্রিয়েট করার জন্য টিডি ট্যাগ ব্যবহার করেছিলাম। যেখানে প্রথম যে রোটা ক্রিয়েট করছিলাম সেখানে 3টা টিএইচ ছিল, যার ফলে আমাদের আউটপুট ছিল এরকম 3টা টেবিল হেডিং হয়েছে, যেটা বোল্ড আকৃতির এবং প্রতিটা টেক্সট সেন্টারে আছে। তারপর আমরা দ্বিতীয় এবং তৃতীয় রো ক্রিয়েট করছিলাম এবং যার ভিতর 3টা করে টিডি আছে, আর যার কারণে এই দ্বিতীয় রো এবং তৃতীয় রো 3টা করে টিডি তৈরি হয়েছিল, যার ফলে আমরা এইরকম একটা টেবিল তৈরি করতে পারছিলাম। যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে দেখতে পাবো এই টেবিলের 3টা আলাদা আলাদা রো আছে। প্রথম রোর ভিতর 2টা টেবিল হেডিং আছে বা টিএইচ আছে, এই একটা এই একটা। 2 নম্বর যে রো আছে, আমরা রো বুঝি কি করে যে এটা 2 নম্বর রো, এই যে লাইন শেষ হলেই একটা রো, তার মানে এই যে যে লাইন শেষ হয়েছে মানে এটা দ্বিতীয় সারি। আচ্ছা, তো 2 নম্বর রোতে 2টা টিডি আছে, এই একটা এই একটা, এবং 3 নম্বর রোতে মাত্র একটা টিডি আছে। এখন আপনি ভাবতে পারেন 3 নম্বর রোতে কেন একটা টিডি থাকবে, কারণ এই টিডিটা অলরেডি আমরা বলেই দিয়েছি এই টিডিটা হলো 2 নম্বর রোর টিডি, যা 2টা রোর জায়গা দখল করছে। এই যে একটা কলাম 2টা রোর জায়গা দখল করে রাখছে এটাকেই বলে রো স্পান। তো চলুন আমরা HTML কোডের মাধ্যমে এই টেবিলটা এখন তৈরি করি। তো আমি এডিটরে আসলাম, এডিটরে এসে আগে যে টেবিল ক্রিয়েট করছিলাম এরপর হরিজন্টাল একটা লাইন দিয়ে দিলাম, আর তারপর প্রথমে বললাম যে আমি একটা টেবিল ক্রিয়েট করব এবং সেই টেবিলের একটা বর্ডার থাকবে 1 পিক্সেলের। এটা যদি এখন রান করি তাহলে ব্রাউজারে এই যে ছোট্ট করে আমরা যদি জুম করি এইরকম একটা কিছু দেখতে পারতেছি। আচ্ছা, কারণ হলো টেবিলের এখন কোনো প্রপার্টি আমরা অ্যাড করিনি। এখন এসে কি করব, এখন এসে প্রথম রো ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এই সারিটা আমাদের ক্রিয়েট করতে হবে। যে রোর ভিতর কি আছে, যে রোর ভিতর মূলত 2টা টেবিল হেডিং আছে। প্রথম হেডিংয়ের ভিতর নেম লেখা এবং দ্বিতীয় হেডিংয়ের ভিতর ফোন নাম্বার, এই টেক্সটটি লেখা আছে। তো চলুন এখন প্রথম একটি রো ক্রিয়েট করে নিলাম, টেবিল রো টিআর, তার ভিতর 2টা টেবিল হেডিং আছে। ওকে, প্রথম হেডিংয়ের ভিতর আছে নেম এবং দ্বিতীয় হেডিংয়ের ভিতর আছে ফোন নাম্বার, এই টেক্সটটি। এখন যদি ব্রাউজারে যেয়ে আমরা রান করি তাহলে দেখতে পাবো এরকম একটা টেবিল তৈরি হয়েছে। আচ্ছা, আমি একটু জুম করে রাখলাম। তো এরকম একটা টেবিল ক্রিয়েট হয়েছে। চলুন এর একটা উইথ দিয়ে আসা যাক। তো আমি একটা উইথ দিয়ে দিলাম, বলে দিলাম এটা 400 পিক্সেল, ব্যাস এরকম হলো। এখন দেখেন দ্বিতীয় রো ক্রিয়েট করতে হবে, অর্থাৎ 2 নম্বর আরও একটা রো আছে, যে রোর ভিতর 2টা টেবিল ডাটা আছে। আচ্ছা ঠিক আছে, কারণ আমি বলছিলাম যে এই প্রথম লাইনটাই শুধুমাত্র টেবিল হেডিং আর বাকি সব কিছুই হলো টেবিল ডাটা। আচ্ছা, তার মানে একটা রো আবার একটা রো ক্রিয়েট করতে হবে যার ভিতর 2টা টিডি আছে। তো চলুন আমরা ক্রিয়েট করে নিই। টেবিল রো ক্রিয়েট করলাম, 2টা টেবিল ডাটা ক্রিয়েট করলাম। এখন প্রথমটার ভিতর আছে রহিম এবং দ্বিতীয়টার ভিতর আছে একটা নাম্বার। তো আমি প্রথম টিডির ভিতর এসে বলে দিলাম রহিম এবং দ্বিতীয় টিডির ভিতর এসে বলে দিলাম। এখন যদি আমি রান করি ব্রাউজারে তাহলে এই পর্যন্ত এরকম দেখতে পাবো। আচ্ছা চলুন এখন তাহলে তৃতীয় রোটা ক্রিয়েট করা যাক। তৃতীয় রোর ভিতর শুধুমাত্র একটাই টিডি আছে। তো তাহলে কি করব, আরও একটা রো ক্রিয়েট করব যার ভিতরে একটাই টিডি আছে, যার ভিতরে একটা নাম্বার আছে। ওকে, এখন যদি সেভ করি ব্রাউজারে যাই তাহলে এইরকম দেখতে পাচ্ছি। কারণ কি, কারণ হলো আমি প্রথম যে রো ক্রিয়েট করছিলাম তার ভিতর 2টা হেডিং দিয়েছিলাম, ঠিক আছে। দ্বিতীয় যে রো ক্রিয়েট করছিলাম তার ভিতর 2টা টিডি দিয়েছি, যার কারণে এরকম দেখতে পারতেছি। এবং 3 নম্বর
যে রো ক্রিয়েট করেছিলাম তার ভিতর মাত্র একটা টিডি দিছি। এখন এই যে রহিম, এটা দুইটা রোর জায়গা নেবে। যদি আমাদের রোর জায়গা নেই তাহলে সেখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, যেটা হলো রো স্পান। তো এটা দুইটা রোর জায়গা নেবে, যার কারণে আমাদের এই রহিম যে টিডির ভিতর আছে এখানে এসে আমাদের বলে দিতে হবে রো স্পান 2। কেন 2 দিলাম? কারণ দুইটার জায়গা নেবে। যদি 5টার জায়গা নিত তাহলে আমরা বলতাম রো স্পান 5। তো দেখেন আমাদের এরকম কিন্তু একটা টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এইখানে এইরকম 3টা রো স্পান যুক্ত আর একটা কলাম থাকবে। এটা আমরা কি করে করব? দেখেন এটা শুরু হয়েছে তাহলে কোথায়? প্রথম টিয়ারের ভিতর, মানে প্রথম টেবিল রোর ভিতর। তো প্রথম টেবিল রোর ভিতর আরও একটা আমরা টেবিল হেড অথবা টেবিল ডাটা ক্রিয়েট করব, আর যার ভিতর বলে দেবো রো স্পান কত? 3। আচ্ছা চলুন তো করে আসা যাক। তো আমি প্রথমেই যে টেবিল রো আছে এই টেবিল রোর ভিতর আরও একটা ক্রিয়েট করলাম, সাপোজ এখানে লিখে দিলাম নোট, সেভ করলাম। এখন যদি ব্রাউজারে আসি এরকম দেখতে পারতেছি, কিন্তু এ কয়টা রোড জায়গা নেবে? 3টা। কেন রোড জায়গা? কারণ এ একটা সারি, এ একটা সারি আর একটা সারি। আমরা জানি যে রো মানেই হলো সারি, অর্থাৎ 3টা সারি জায়গা নেবে। তাহলে আমরা কি করব? এই যে নোট এখানে এসে জাস্ট বলে দিলাম যে তুমি রো স্পান কয়টা রোড জায়গা বাড়াবা? 3টা, অর্থাৎ 3টা রোড জায়গা তুমি দখল করবা। এখন দেখেন এরকম আমরা দেখতে পারতেছি। তো চলুন আমরা এই টেবিলটা এখন HTML কোডের মাধ্যমে করি। ওকে, তো এডিটরে আসলাম, আবারও আমি এই হরিজন্টাল বরাবর একটা লাইন দিলাম। তো আমার একটা টেবিল ক্রিয়েট করতে হবে। ওকে, যার অবশ্যই একটা বর্ডার থাকবে, কারণ বর্ডার ছাড়া টেবিল দেখা যায় না। তো বর্ডার আমি বলে দিলাম এখানে 1, আমি চাইলে পিক্সেল বাড়াই নিতে পারতাম। ওকে, এখন আমার সর্বপ্রথম একটা টেবিল রো ক্রিয়েট করতে হবে। তো ঠিক আছে, টেবিল রো আমি একটা ক্রিয়েট করলাম। এখন এই টেবিল রোর ভিতর কি আছে? এই টেবিল রোর ভিতর প্রথমে একটা TH আছে এবং তারপরে একটা TD আছে। অর্থাৎ TH কেন? কারণ এটা হলো একটা বোল্ড আকৃতি আছে এবং সেন্টারে আছে, টেবিল হেড আছে। আচ্ছা, তো একটা TH আছে যার ভিতর লেখা আছে নেম, আর একটা TD আছে যার ভিতর লেখা আছে রহিম। তো চলুন আমরা প্রথমে একটা TH টেবিল হেড যার ভিতর লেখা আছে নেম, এবং তারপর একটা TD আছে যার ভিতর লেখা আছে রহিম। এটা যদি সেভ করি, ব্রাউজারে আসি, তাহলে এরকম দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটা উইথ দিয়ে আসি। উইথ আমি বলে দিলাম 300 পিক্সেল। তো এরকম হলো। এখন আমাদের দ্বিতীয় রো ক্রিয়েট করতে হবে। তো এই টেবিলের দ্বিতীয় রোতে কি আছে? দ্বিতীয় রোতে প্রথমে একটা টেবিল হেডিং আছে, মানে TH, তারপর 2টা TD আছে। তো চলুন আমরা এটা ক্রিয়েট করে নিই। আরও একটা টেবিল রো ক্রিয়েট করলাম, যার প্রথমে একটা TH আছে। ওকে, TH যার ভিতর লেখা ছিল ফোন নাম্বার, আর তার পাশাপাশি আরও কী ছিল? তার পাশাপাশি আরও 2টা TD ছিল, একটা 2টা TD নিয়ে নিলাম এবং প্রথমটার ভিতর বলে দিলাম একটা নাম্বার এবং আরও একটা নাম্বার। এখন যদি সেভ করি এবং ব্রাউজারে যাই তাহলে এরকম দেখতে পারতেছি। আসলেই তো এরকমই তো হওয়ার কথা, কারণ আমি এখানে প্রথম যে টিআর নিয়েছিলাম তার ভিতর মাত্র 2টা টেবিল হেডিং আছে, মানে প্রথম রোর ভিতর মাত্র 2টা টেবিল হেডিং। তো ব্রাউজারও তাই দেখাইছে, প্রথম যে রো আছে তার ভিতর 2টা, একটা টেবিল হেডিং এবং আরেকটা TD, এবং তৃতীয়টার ভিতর 3টা নিয়েছিলাম যার কারণে 3টা দেখাইছে। এখন আমরা চাচ্ছি এই যে রহিম লেখা এইটা 2টা কলামের জায়গা নেবে। যদি কোনো টেবিল ডাটা এইরকম 2টা কলামের জায়গা নেই তাহলে অ্যাট্রিবিউট অ্যাড করতে হয় কল স্পান। আমি এখানে আসলাম, এই যে রহিম ছিল এখানে এসে বলে দিলাম কল স্পান কয়টার নেবে? 2টার, তার মানে 2। এখন যদি সেভ করি এবং ব্রাউজারে যাই তাহলে দেখতে পাচ্ছি এটা পুরোপুরি এরকম চলে আসছে। আচ্ছা, এখন আমি আরও একটা রো নিতে চাচ্ছি এবং সেই রোতে একটা TD থাকবে, কিন্তু সেই একটা TD পুরো 3টার জায়গা নেবে। তাহলে কি করব? চলুন তো এরকম একটা কিছু করে আসা যাক। তো এখানে আরও একটা টেবিল রো নিলাম যার ভিতর একটা TD নিলাম, আর এর ভিতর সাপোজ লিখে দিলাম নোট,
তো এই যে এ কী করবে এখন, 3টা কলামের জায়গা নেবে। তাহলে আমরা অলরেডি জানছি কলামের জায়গা নিতে হলে কল স্পান লিখতে হয়। তো আমি এখানে লিখে দিলাম কল স্পান, আর কয়টার নেবে, 3টার। এ নিছিল 2টার আর এ নিচ্ছে কয়টার, 3টার। এই দেখেন 3টা কলামের জায়গা নিয়ে নিছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।